আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, সাথে আছি শাহনাজ শাহরিয়ার এবং আমি আসমা মিতা। আমাদের দর্শকদের সবাইকে ঈদ মোবারক। শুরুতেই দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ঈদ আনন্দের জোয়ার সারা দেশ, উৎসবে মাতোয়ারা দেশবাসী, বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়। দেশকে সমৃদ্ধ করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী। ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা খালেদা জিয়ার। চার জেলায় গাড়ি খাদে পড়ে নিহত 17, কুষ্টিয়ায় পদ্মায় 22 শিশু কিশোর নিয়ে নৌকাডুবি, 7 জন উদ্ধার। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল এবং বালিয়াডাঙ্গি উপজেলায় ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে আছেন 18 শতকে জন্ম নেওয়া 2 জন মানুষ। এদের মধ্যে রানী শঙ্কৈলের নজর মোহাম্মদের জন্ম 1895 সালে, আর বালিয়াডাঙ্গির কেশিরন বেওয়ার 1898 সালে। কেশিরন চলার শক্তি হারালেও তার চেয়ে 3 বছরের বড় নজর মোহাম্মদ বেশ শক্ত সামর্থ্য। তার শরীরে নেই তেমন কোনো সমস্যা। পুরনো দিনের কথা জানাতে এলাকার মানুষ যায় তার কাছে। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের পরের অংশে। এবারে বিস্তারিত। আজ পবিত্র ঈদ উল ফিতর, উৎসব আমেজের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে উৎসবটি। এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা নামাজ পড়েন এখানে। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ময়দানে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছোট বড়, ধনী গরিব সব ভেদাভেদ ভুলে জড়ো হতে থাকে জাতীয় ঈদগাহ ময়দানে। আলাদা ব্যবস্থা না থাকায় মহিলাদের উপস্থিতিও ছিল বেশ। ঈদের ময়দানে শিশু কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ময়দান ছাপিয়ে আশেপাশের এলাকায়ও নামাজ পড়তে দেখা যায় মুসল্লিদের। জামাত শেষে মোনাজাতে দেশ জনগণের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হয়। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। 3 লাখেরও বেশি মুসল্লি একসাথে এই ঈদ জামাতে নামাজ আদায় করেন। মুসল্লিরা ভোর থেকে দলে দলে ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। জামাত শুরু হয় সকাল 10টায়। রেওয়াজ অনুযায়ী শটগানের গুলি ছুড়ে জামাত শুরুর ঘোষণা দেওয়া হয়। 9টার আগে ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে যায়। অনেকেই জায়গা না পেয়ে পাশের রাস্তায় নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশ। সকালে ঈদের জামাত শেষে ঘরে ফিরে স্বজনদের এবং পরিচিত জনদের সঙ্গে সময় কাটান দেশবাসী। বিকেলে দেশের বিভিন্ন এলাকায় বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করে মানুষ। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বগুড়া, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় আনন্দ উদযাপনের নানা আয়োজন করা হয়েছে। দুপুরের পর থেকে শত শত মানুষ ভিড় করেছে সেসব এলাকায়। সন্ধ্যা হলে এই ভিড় আরও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। গ্রামে গ্রামেও নানা খেলা আর মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন এলাকায় জড়ো হয়েছেন মানুষ। সহকর্মী রিশাদ হুদা আছেন হাতিরঝিল এলাকায়, চলে যাচ্ছে তার কাছে। রিশাদ, আপনি তো ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরেছেন, তো হাতিরঝিল বা অন্য এলাকায় ঈদের কি কি আয়োজন আপনার চোখে পড়েছে? শাহনাজ, আমি আপনাকে এই কথাই বলতে চাচ্ছিলাম। আসলে আমি আজকে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র বা পার্ক বা যেখানে মানুষ আসলে তাদের ছুটির দিনগুলোতে একত্রিত হতে পছন্দ করেন, এরকম বেশ কিছু এলাকা আমি ঘুরে দেখেছি। তবে সবচেয়ে বেশি আমি জনসমাগম দেখেছি এই হাতিরঝিলে, আমি যেখানে দাঁড়িয়ে আছি। এখানে আমি দেখছি যে পরিবার পরিজন নিয়ে আসলে মানুষ এখানে এসছে। আপনি আমার পেছনে যদি একটু তাকান, দেখবেন যে পেছনে এখন একটু অন্ধকার হয়ে গেছে, যার কারণে আপনি এটিকে ক্লিয়ার দেখতে পারবেন কিনা আমি ঠিক বলতে পারছি না। তবে সামনে একটি ব্রিজ আছে, এই ব্রিজ পুরোটাই আসলে মানুষে ভর্তি। এছাড়া আমার ডান পাশেও আরেকটু যদি দেখেন তাহলে দেখবেন যে প্রতিটি রাস্তার পাশে পাশে প্রায় বলতে গেলে কোনো জায়গায় সেখানে নাই আর কি।
মানুষ এখানে পরিবার পরিজন নিয়ে এসে এখানে আসলে সময় কাটাচ্ছে। আপনাকে একটা জিনিস বলে রাখি যে পুরো ঢাকা শহর এখন বলতে গেলে একেবারেই ফাঁকা, কিন্তু হাতিরঝিল এলাকায় আসলে এই জিনিসটা আসলে বোঝা দুষ্কর যে আসলে ঢাকা ফাঁকা হয়ে গেছে। তো একটি জিনিস আমি যেটা দেখছি যে এখানে একেবারে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সবাই আসলে এখানে অবকাশ যাপন করতে এসছে। অনেকেই বন্ধু বান্ধব সহ আড্ডা দিচ্ছে এখানে, আবার অনেক পরিবার তাদের আত্মীয় স্বজনের সাথে আসলে এখানে একত্রিত হচ্ছে। তো আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা আসলে বলতে চাচ্ছে যে এরকম ঈদের দিনের দিকে তারা সারাটা বছর ধরে তারা আসলে তাকিয়ে থাকেন। তো এই ঈদের দিনটাকে আসলে তারা কাজে লাগাচ্ছেন এবং আসলে তারা ঈদের খুশিতে মেতে আছেন। শাহনাজ। রিশাদ, আপনাকে ধন্যবাদ। ঢাকার মানুষের ঈদ আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন রিশাদ হুদা। এবার চলে যাব রাজধানীর বাইরে। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। আমরা একটু দেখে নেব চট্টগ্রামে কিভাবে ঈদ উদযাপিত হচ্ছে। অনুপম, চট্টগ্রামে এই ঈদ উদযাপনের বিশেষ কি কি আয়োজন রয়েছে? সবচেয়ে বেশি ভিড় করেছে মানুষ কোথায়? আমি তা যেমনটা বলছিলাম, আমরা একটু আগে জানছিলাম যে ঢাকায় ঈদ উপলক্ষে ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য মানুষ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে। ঠিক একই রকমভাবে চট্টগ্রামেও কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্র, বিশেষ করে বিভিন্ন শিশু পার্ক, ফয়েজ লেক, এছাড়া চট্টগ্রামের শহরের একটু বাইরে পতেঙ্গা সমুদ্র সৈকতে সেখানে হাজারো মানুষ ভিড় করেছে। আমরা দুপুরের পর থেকে বিভিন্ন এই বিনোদন স্পটগুলো ঘুরে দেখছিলাম এবং যেমনটা দেখছিলাম যে দুপুরের পর সময় গড়ানোর সাথে সাথে মানুষের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে এই ধরনের বিনোদন স্পটগুলোতে। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে। এখানে আসলে যে বিনোদন কেন্দ্রটি রয়েছে এটি অনেক বড় একটি বিনোদন কেন্দ্র, বিশাল একটি এলাকা ব্যাপী এই বিনোদন কেন্দ্র, যে কারণে এখানে আসলে ভিড়ের যেই বিষয়টি সেটি ওই অর্থে খুব বেশি চোখে মানে আমাদের ক্যামেরায় হয়তো সেইভাবে দেখা যাবে না। বিশাল এলাকা জুড়ে কিন্তু এই অ্যামিউজমেন্ট পার্কটা অবস্থিত এবং এখানে প্রত্যেকটি রাইডে আমরা প্রত্যেকটি যে এখানে সি ওয়ার্ল্ড রয়েছে সেখানকারও যে রাইডগুলোতে আমরা দেখেছি যে একেবারে জনাকীর্ণ অবস্থা। এছাড়াও চট্টগ্রাম শহরের অন্যান্য এলাকাগুলোতে আজকে কিন্তু ঈদের দিন রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকার কথা, কিন্তু আমরা বিকেলের পর থেকে কিন্তু রাস্তাঘাটে রীতিমতো যানজট দেখতে পেয়েছি। অর্থাৎ প্রত্যেকটি মানুষই আসলে মূলত ঈদকে উদযাপন করার জন্য, ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য পরিবারের ছোট বড় সবাই নির্বিশেষে বেরিয়েছেন। অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন এবং বাড়িতে যাওয়ার পথে বা বেড়াতে যাওয়ার সময় কিন্তু এই বিনোদন স্পটগুলোকে বেছে নিয়েছেন। আর এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে এই ধরনের বিনোদন স্পটগুলো গত প্রায় 1 মাস ধরে এই মানুষকে সেবা দেওয়ার জন্য, এই ধরনের বিনোদন দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো আমরা কথা বলেছিলাম বিভিন্ন এই ধরনের স্পটগুলো কর্তৃপক্ষের সাথে। ওরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে প্রতিদিন আসলে আলাদা আলাদা অনুষ্ঠান থাকছে, বিশেষ করে জাদু প্রদর্শনী, কনসার্ট এবং দেশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণে কিন্তু সঙ্গীত পরিবেশন, নৃত্য পরিবেশন এগুলো থাকবে। এছাড়া এই ঈদ উপলক্ষে বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কগুলো তাদের রাইডের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। আমরা এই ফয়েজ লেকেও যেমনটা দেখেছি যে একটি টিকিট দিয়ে 2-3টি রাইড চড়ার ব্যবস্থা করা হয়েছে, যেটি সাধারণত থাকে না। এছাড়া সি ওয়ার্ল্ডে আমরা যেমনটা দেখেছিলাম, এখন যেহেতু গরমকাল, আপনারা সি ওয়ার্ল্ডে কিন্তু এই সন্ধ্যার সময় আমরা যেমন একটু আগেও যেমনটা দেখছিলাম যে প্রচুর দর্শনার্থী পানিতে যে জলকেলির যে ব্যবস্থা সেটি উপভোগ করছে। চারপাশে অনেকটা উৎসবমুখর একটা পরিবেশ। আরেকটা বিষয়, চট্টগ্রাম শহরের প্রায় 15 কিলোমিটার দূরে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে আমরা দুপুরের আগে গিয়েছিলাম। সেখানে দুপুরের সেই কড়া রোদের মধ্যেই কিন্তু হাজার হাজার মানুষ সেখানে গিয়েছে। বিশেষ করে এখন একটু সেখানে যেহেতু সন্ধ্যার পরে মানুষ সেখানে কমে আসতে শুরু করেছে, তবে সারা দিন ব্যাপী সেখানে প্রচুর মানুষ ভিড় করেছে। হাজার হাজার মানুষ সমুদ্রের পানিতে নিজেদের এই ঈদের আনন্দ উপভোগ করে নিয়েছে। আরেকটি বিষয়, চট্টগ্রামের একটি ঐতিহ্যগত বিষয় রয়েছে যে ঈদ উপলক্ষে বিভিন্ন উৎসবে তারা কিন্তু বিভিন্ন অলিতে গলিতে যে পাড়ার মহল্লার ছেলেরা রয়েছে, বিশেষ করে কিশোররা রয়েছে, তারা গান বাজিয়ে এই ধরনের ঈদ উদযাপন করে থাকে। অর্থাৎ বিভিন্ন সাউন্ড বক্স এবং সাউন্ড সিস্টেম বসে এই ধরনের ঈদ উদযাপনের খবর বিভিন্ন এলাকায় আমরা দেখতে পেয়েছি। মিতা। চট্টগ্রাম থেকে এবার সরাসরি চলে যাব উত্তরবঙ্গের জেলা বগুড়ায়। সেখানে আছেন হাসিবুর রহমান। হাসিব, বগুড়ায় কি কি আনন্দ আয়োজন রয়েছে ঈদকে ঘিরে? মিতা, আপনি আমার পেছনে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রচুর তরুণ তরুণী, এমনকি নানা বয়সের মধ্যবয়সের লোকজনও কিন্তু আজকের এই উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের আচার আচরণ করছে এবং সব মিলিয়ে যেটা আমি কয়েকটি গ্রামে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি এই আজকের ঈদকে কেন্দ্র করে অনেক ধরনের আয়োজন দেখেছি। কোথাও কোথাও স্থানীয়ভাবে আয়োজন করা হয়েছে গানের আসর, কোথাও করা হয়েছে ঈদের নানা বয়সের মানুষের সাথে একটা মিলনের আয়োজন।
আর বগুড়ায় কিন্তু এই আয়োজনকে ধরে রাখবার জন্য আরও 2-3 নানা ধরনের কর্মসূচি রাখা হয়েছে। যেমন ঈদ মেলা বলে একটা সামাজিক সংগঠন, তারা কিন্তু আগামী পরশু এখানে একটা সাংস্কৃতিক, আর আজকের এই উৎসবটাকে যেন সর্বজনীন করা যায় সবার মাধ্যমে। বগুড়ার একটি স্থানীয় হোটেল, যেটা প্রায় শতাধিক বছরের পুরনো, তারা কিন্তু কতকলীদের একটা দুপুরে খাবার আয়োজন করেছিলেন, যেটাকে কিন্তু বেশ সমতার মধ্যে নিয়ে এসেছিল ধনী এবং গরিবের বৈশিষ্ট্য। এই প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে জেলা পর্যায়ের পুলিশ সুপার এবং প্রশাসকরাও ছিলেন। আর সব মিলিয়ে বগুড়ার কিন্তু আজকের আয়োজনটা খুবই উৎসবমুখর বলে মনে হচ্ছে আমার কাছে। মিতা। ধন্যবাদ। চট্টগ্রাম এবং বগুড়া থেকে আমরা জেনে নিলাম ঈদ উদযাপনের নানান খবর। সংবাদ সন্ধ্যায় এবার একটা বিরতি নেব, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। জানিয়ে দিচ্ছি আর কিছু সংবাদ। সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হলে দেশ হবে সমৃদ্ধ ও উন্নত। সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দ্বার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ঈদের নামাজের পরপরই গণভবনে আসে মানুষের ঢল। ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে সব অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শুভেচ্ছা বিনিময় করেন বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। আমরা সুস্থভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারলে এই বাংলাদেশ আর ওই ক্ষুধা এবং দারিদ্র্যে কবলিত থাকবে না। বাংলাদেশ হবে উন্নত দেশ। বাংলাদেশের মানুষ বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে পারবে, সেইভাবে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই। সেই জন্য দেশবাসীর সহযোগিতা চাই, দোয়া চাই। ঈদের দিন সকলে ভালো থাকুন সেই কামনা করি এবং সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আবার জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। দেশবাসীর দোয়া চাই, তাদের সেবা করার সুযোগ পেয়েছি, তারা ভোট দিয়েছেন। ভোটের মাধ্যমে সরকার গঠন করে জনগণের সেবা করে যাচ্ছি এবং গত 6 মাসে আমরা আমাদের দারিদ্র্য সীমা আরও 1 ভাগ কমাতে সক্ষম হয়েছি। যেটা ছিল 2009 যখন সরকার গঠন করি 31 ভাগ, সেটা এখন 25 ভাগে নেমে এসেছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দেশবাসীর সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। দুপুরে বনানীর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। যারা বড় বড় বিশ্বের নেতা আছেন তাদের বিবেককে জাগ্রত করতে হবে এবং সেই সঙ্গে মানুষ এইভাবে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদ করছে এবং এগুলো বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। গণহত্যা বন্ধ হবে এবং বিচারে হবে। আমরা ভালো আছি, দেশ ভালোভাবে চলছে, জাতীয় পার্টি আমরা সমর্থন করছি। আগামী নির্বাচনে আমাদের স্লোগান হলো জাতীয় পার্টি আসলে। ঈদের পর শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুপুর 12টার দিকে এসে পৌঁছান বেগম খালেদা জিয়া। এসেই কূটনীতিক, বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী আন্দোলন কর্মসূচিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আমাদের যে প্রোগ্রাম, সে প্রোগ্রামে অংশগ্রহণ যাতে আমরা সকলে করতে পারি এবং সে প্রোগ্রাম নিঃসন্দেহে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক কর্মসূচি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই। প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বানের পাশাপাশি দেশে গুম, খুন, অপহরণ বন্ধেরও দাবি জানান সাবেক এই প্রধানমন্ত্রী। আমি কারণ আমি কোনো কিছু বলতে চাই না, আমি চাই সকলের ভালো,
সকলেই সুন্দর থাকুক, আমরা সকলে মিলে দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। পরে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারপারসন। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেতন বোনাসের দাবিতে আমরণ অনশন করছেন তোবা গ্রুপের পোশাক শ্রমিকেরা। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতৃত্বে শ্রমিকরা অনশন শুরু করে। রাজধানীর উত্তর বাড্ডায় তোবার নিজস্ব কারখানা ভবনে শ্রমিকরা অনশন শুরু করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে মে, জুন, জুলাই 3 মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস পরিশোধ। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, সমস্যার সুরাহা না হলে আমরণ অনশন চলবে। তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলাওয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শ্রমিকেরা। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ এবং চা শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও চা শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর 12টা থেকে 1 ঘণ্টার এই কর্মসূচি পালিত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ট্রেড ইউনিয়ন সংঘ, কৃষক সংগ্রাম পরিষদ এবং চা শ্রমিক সংঘের নেতারা বক্তৃতা করেন। মজুরি বাড়ানো, পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং বাসস্থানের নিশ্চয়তা সহ বিভিন্ন দাবিতে কালাগুল চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। দাবি পূরণে ব্যবস্থা না নিয়ে শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে মালিকপক্ষ। চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 17 জন। 4টি ঘটনাতেই অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে গাড়ি। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নোয়াখালী সোনাইমুড়ি থানা পুলিশ জানায়, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রামগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস সোনাইমুড়ির বারকোট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের 3 জন সহ নিহত হয় 6 জন, আহত হয় অন্তত 20 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্দিরগঞ্জে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 4 জন নিহত হয়। ভোরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে সিদ্দিরগঞ্জের সাইনবোর্ড থেকে শহরের চাষারার দিকে যাওয়ার পথে গাড়িটি জালকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। চট্টগ্রাম থেকে ভোলার চরফ্যাশন যাওয়ার পথে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কর্তারহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাস। দুর্ঘটনাস্থলে নিহত হয় 2 জন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও 1 জনের। পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার ও আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত হয়েছে 5 জন। এ ঘটনায় আহত হয়েছে আরও 10 যাত্রী। পুলিশ জানায়, কাওড়াকান্দি ঘাট থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ঢাকা বরিশাল মহাসড়কের চমুরদি নামক এলাকায় পৌঁছলে সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক নিহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় 4 জনের। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বৈরাগীর চরে 22 জন শিশু কিশোর নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে 7 জন। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ঈদ উপলক্ষে নৌকা ভাড়া করে সাউন্ড সিস্টেম দিয়ে আনন্দ করছিল তারা। নাচানাচির এক পর্যায়ে নৌকাটি উল্টে যায়। এখনও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। নৌকায় আরোহীদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীর চরে। কুষ্টিয়ার দৌলতপুরে নৌকাডুবি নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী মিলন উল্লার কাছ থেকে। মিলন, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আমাদের জানান, আর ডুবে যাওয়াদের উদ্ধারে কি ধরনের চেষ্টা চলছে? আসলে শাহনাজ, এখানে নৌকাটি আজকে ঈদের দিন, ঈদ উপলক্ষে নদীর ওপারের চরে কিছু ঘুরতে যাওয়ার জন্য অনেকে এক জায়গায় হয় এবং একটি নৌকা রিজার্ভ করে নিয়ে যায়। নৌকাটি ছোট হওয়ার কারণে অতিরিক্ত যাত্রীর চাপে মাঝ নদীতে গিয়ে স্রোতের তোড়ে নৌকাটি উল্টে সব যাত্রী নিখোঁজ হয়। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 20 জন মতো এই নৌকাতে ছিল। এখানে আপনার 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর ভিতরে 2টি বাচ্চা আছে এবং বাকি 15 জনের এখন পর্যন্ত। এবং নদীতে স্রোত কেমন এখন? এখানে কোনো প্রশিক্ষিত ডুবুরি না থাকার কারণে উদ্ধার কাজ এখন বর্তমানে বন্ধ আছে। খুলনা থেকে ডুবুরিকে খবর দেওয়া হয়েছে, ডুবুরি দল আসলে আবার উদ্ধার তৎপরতা শুরু হবে। শাহনাজ। মিলন, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে নৌকাডুবি সম্পর্কে জানাচ্ছিলেন মিলন উল্লাহ। চলে যাব পরের খবরে।
বন্ধুর উপর অভিমান করে আত্মহত্যার চেষ্টা করে বেঁচে গেছেন অষ্টম শ্রেণীর এক ছাত্রী। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মুমূর্ষু অবস্থায় আনা হয়। চিকিৎসক জানিয়েছেন মেয়েটি এখন আশঙ্কামুক্ত। এর আগে একবার আত্মহত্যার চেষ্টা করে সে। অষ্টম শ্রেণীতে পড়ে মেয়েটি। তার বাবা থাকে জাপানে। বাবার সঙ্গে কথা বলতে ফেসবুক ও স্কাইপেতে অ্যাকাউন্ট খোলে মা। 6 মাস হলো সেই অ্যাকাউন্ট দিয়ে মেয়েটি নিয়মিত কথা বলে রাজধানীর ফরিদাবাদের এক দোকানের কর্মচারীর সঙ্গে। সেই বন্ধুর ওপর অভিমান করে সোমবার ঘুমের ওষুধ খেয়ে দ্বিতীয়বারের মতো আত্মহত্যার চেষ্টা করে সে। এগুলি তখন ছেলেটার নাম বললো, বলার পরে আমি তো অবাক, বিলিভ মি, আমি আকাশ থেকে পড়ছি যে এটা কীভাবে সম্ভব। তারপরে বাসায় গিয়ে আমি আমার ফেসবুক বন্ধ করে দিচ্ছি। মেয়েটি মায়ের অ্যাকাউন্ট ব্যবহার করে বাবার সঙ্গেও ফেসবুকে চ্যাট করত। এভাবেই তার ফেসবুক সম্পর্কে জানা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেয়েটির সঙ্গে একান্তে কথা বলেন। পরে চিকিৎসক জানান মেয়েটি হতাশার কারণে আত্মহত্যার চেষ্টা করে। ফেসবুকে কথা হয়, কথা হওয়ার পরে ফেসবুকে থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। এখন ছেলেটা আমাকে এড়াই চলতে চায়, সে আমার সাথে ধরা দেয় না, মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে বলে না। এইটা থেকে আমার ভিতরে একটা দুশ্চিন্তা বা হতাশার জন্ম হয়েছে। সেখান থেকে আমি আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে এবং আমি এখান থেকে বেরোয় আসতে চাই কিন্তু পাচ্ছি না। চিকিৎসক জানান আগে মোবাইল ফোনে পরিচয়ের ঘটনা দেখা যেত, এখন ফেসবুক বন্ধুত্ব থেকে আত্মহত্যার চেষ্টা দেখা যাচ্ছে প্রায়ই। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নওগাঁর বাঙ্গাবাড়িয়া মহল্লায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃত্যুর পর আত্মহত্যা প্রমাণে মরদেহ ঝুলিয়ে রাখা হয় ঘরে। পুলিশ জানিয়েছে তাস খেলায় বাধা দেওয়ায় স্বামীর পিটুনিতে নিহত হন গৃহবধূ ফাতেমা বেগম হাওয়া। ফাতেমার স্বামী উজ্জ্বল হোসেনকে আটক করেছে পুলিশ। শহরের মধ্যপাড়ার একটি পুকুর থেকে শহীদ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে খুনিরা। তাকে 2 থেকে 3 দিন আগে হত্যা করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। সংবাদ সন্ধ্যা নিচ্ছি আরেকটি বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। সুন্দরবনে 1 দশকেও বাঘ শুমারি করতে পারেনি বন বিভাগ। জানা যাচ্ছে না বেঁচে আছে কত বাঘ। দেশে জনপ্রিয় হচ্ছে রজনীগন্ধা ফুলের চাষ। লাভের পাশাপাশি মাছের সৌন্দর্য ছড়াচ্ছে মুগ্ধতা। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। চলে যাব পরের খবরগুলোতে। ঈদ মানেই পরিবার পরিজন বা স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, কিন্তু কিছু পেশার মানুষ যেন ব্যতিক্রম। সবাই যখন ব্যস্ত ঈদ আনন্দে, তখন তারা পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত। তারপরেও তাদের স্বস্তি পালন করছেন পেশাগত দায়িত্ব। নগরীর রাস্তায় পুলিশের এসব সদস্যের ঈদটা অন্যরকমই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের থাকতে হচ্ছে রাস্তাতেই। তারপরেও তারা খুশি নিজ দায়িত্ব পালন করতে পেরে। জনগণের সেবক হিসাবে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় ছুটি হয় না, বা ছুটি সবাইকে যাওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে একটু খারাপ লাগবে, স্বাভাবিক, যেহেতু বাবা মা দেশে আছে, তারা ঈদ করতেছে, আমরা তাদের সাথে ঈদ করতে পারি নাই পেশাগত দায়িত্ব পালনের জন্য। নিরাপত্তা কর্মীদেরও কাজের ধরনটা অনেকটা পুলিশের মতোই। ছুটি মানেই তাদের কাঁধে বাড়তি দায়িত্ব। ঈদের দিন আমাদের তো দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এটা, এর জন্য আমাদের করতে হয়। যারা ছুটি গেছে ওরা আসলে আবার আমরা যাব। ছুটি বা ঈদে কর্মব্যস্ত আছেন চিকিৎসকরাও। পেশেন্টের সেবা দেওয়াতে পরিবারকে মিস করলেও আমরা অন্য একটা আনন্দ পাই রোগীদেরকে সেবা দিয়ে। আসলে পরিবার পরিজন নিয়ে ছুটির আনন্দ ভাগাভাগি করতে না পারার তালিকায় আছেন গণমাধ্যম কর্মীরাও। আমরা যখন এখানে কাজ করি, এটাও কিন্তু আমাদের এক ধরনের পরিবার। কিন্তু ঈদের নামাজের পরে হয়তো মাকে সালাম করা, বাবাকে সঙ্গে কোলাকুলি করা, ওই অভাবটা হয়তো আমাদের আসলে পূরণ করা সম্ভব হয় না। সেই জিনিসটা আমরা খুব বেশি মিস করি। ঈদ বা ছুটি মানে বাড়তি দায়িত্ব চাপে কারারক্ষী বা দমকল কর্মীদেরও। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সর্বত্র চলছে ঈদের আমেজ। ঈদ আনন্দের অবিচ্ছিন্ন অংশ সিনেমা হল। ঈদের দিনে নতুন ছবি দেখতে ভিড় করেছেন চলচ্চিত্রপ্রেমীরা। দর্শকরা তাদের প্রিয় তারকার ছবি দেখতে সকাল থেকে ভিড় করেছেন বিভিন্ন হলে। রাজধানীর বেশ কিছু বড় হলে চলছে হিরো দ্য সুপারস্টার ছবিটি। সকাল থেকেই তাই সাকিব ভক্তরা ভিড় করেছেন রাজমণি সিনেমা হলে। ছবি দেখে সন্তুষ্টিও প্রকাশ করেছেন দর্শকরা। সাকিব খানের ছবি এমন আমরা আবার দেখবো, এমন সাকিব ছবির আপনার গান, তারপরে আপনার অ্যাকশন, তারপরে আপনার মানে কাহিনী, এভরিথিং সবকিছু। রাজধানীর জোনাকি হলে প্রদর্শিত হচ্ছে আই ডোন্ট কেয়ার ছবিটি। সকালের শোতে দর্শক আশানুরূপ না হলেও অবস্থার পরিবর্তন হয় বেলা বাড়ার সাথে সাথে। তবে উল্টো চিত্র অভিসার সিনেমা হলে। এখানে চলছে হানিমুন ছবিটি। সকালের শোতেও প্রেক্ষাগৃহটি ছিল হাউসফুল। স্পেশাল শোতে কিছুটা বেটার, আশা করি যে ম্যাটিনি এবং ইভিনিং, বিকাল এবং সন্ধ্যার শোতে হাউসফুল হওয়ার সম্ভাবনা আছে। আর বলাকা সিনেমা হলের প্রথম শোতেই দেখা গেল অনন্ত ভক্তদের লম্বা লাইন। মিডিয়াতে এ সম্পর্কে অনেক প্রচারণা পাইছি, আর সবচেয়ে বেশি জিনিস হচ্ছে যে এটা নাকি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তো এই জন্য খুব ইন্টারেস্টেড ফিল করছি। বাংলাদেশে বর্তমানে সাকিব খান, সাকিব মেয়েটা দেখতে কতদিন ভালো লাগে, সেজন্য অনেকদিন পরে পাইছি, অনন্তর ছবি মিস করতে চাই না। শুধু রাজধানী নয়, সারা দেশের প্রায় ৩০০টি হলে মুক্তি পেয়েছে ঈদের ছবি। তাই দেশ জুড়েই আছে ঈদের ছবির আমেজ ও উন্মাদনা। প্রতীক আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ভিন্ন প্রসঙ্গ। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা কত তা জানতে বিশ্বব্যাংকের ঋণের টাকা সহ ব্যয় করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু গত 10 বছরেও একটি সফল শুমারি করতে পারেনি বন বিভাগ। ফলে বাঘের প্রকৃত সংখ্যা ও অবস্থা জানার কোনো উপায় নেই। প্রাণী গবেষকদের আশঙ্কা ক্রমশই কমছে বাঘের সংখ্যা। শিকারীদের হানা, খাবারের অভাব, গ্রামবাসীদের পিটুনি কিংবা বার্ধক্যের কারণে কমছে সুন্দরবনের বাঘ। বন বিভাগ বলছে এসব কারণে গত 10 বছরে অকালে প্রাণ হারিয়েছে অন্তত 65টি বাঘ। সুন্দরবনের ওপরে এত মানুষ নির্ভর করে, তো এই নির্ভরশীলতাটা যদি না কমানো যায়, মানুষকে যদি অন্য কিছু বিকল্প চিন্তা করা না যায়, তাহলে কিন্তু সুন্দরবনের ওপর নির্ভরশীলতা যত বেশি বাড়তে থাকবে, মানুষের সাথে সুন্দরবনের বাঘের মুখোমুখি বেশি দেখা হবে, সুন্দরবনের বাঘের খাবারের মুখোমুখি বেশি দেখা হবে। সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে 2004 সালে ইউএনডিপি, বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগ নেয়। তাতে পায়ের ছাপ গুণে জানা যায় সুন্দরবনে বাঘ আছে মোট 440টি। এমন অবস্থায় 2022 সালের মধ্যে সুন্দরবনে বাঘের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নেয় বন বিভাগ। তারপর কয়েক দফা উদ্যোগ নিয়েও জাতীয় এই প্রাণীর সর্বশেষ অবস্থা জানতে পারেনি তারা। ধরে নেই যে বাঘের সংখ্যা প্রতি বছর 10টি করে বাড়ছে, তাহলেও 100 বাঘ তৈরি করার জন্য তৈরি হতে প্রাকৃতিকভাবে 10 বছর সময় লেগে যাবে। কারণ কাজেই কেউ ইচ্ছা করলেই বলতে পারবে না সুন্দরবনে যদি 200 বাঘ থেকে থাকে বা 400 বাঘ থেকে থাকে তাদেরকে 800তে বা 400তে পরিণত করা যাবে। এটা একেবারেই অসম্ভব। 30 লাখ টাকা ব্যয়ে গত বছর সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘ গণনার কর্মসূচি শুরু করে বন বিভাগ। প্রায় 1 বছর চলে গেলেও এ কর্মসূচির অগ্রগতি সম্পর্কে কোনো রকমের তথ্য দিতে নারাজ বন সংরক্ষক তপন কুমার দে। প্রাণী গবেষকেরা বলছে প্রতি বছর সুন্দরবনে বাঘের মৃত্যু সংখ্যা এবং জন্ম নেয়া বাঘ শাবকের সঠিক খবর অজানা থেকে যায় বন বিভাগের নজরদারির অভাবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধা এবং চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে রজনীগন্ধা ফুল। ঈদে এই ফুলের ব্যবসা হচ্ছে ভালো। হাতের কাছে রজনীগন্ধা পেয়ে খুশি ফুলের দোকানিরা, আর লাভ ভালো হয়, চাষ বাড়ছে প্রতি বছর। সামান্য জমিতে এত ফুল ফুটবে ভাবেননি এরশাদ আলী। মাত্র 5 শতক জমিতে এবার তার মুনাফা হবে অন্তত 20,000 টাকা। একটা গাছ থেকে বছরে 200-100 স্টিক আসবে। 2 টাকা রেট যদি আমি পাই তাহলে একটা গাছ থেকে আমি 200 টাকা পাচ্ছি। তো গাছ আছে আমার এখানে 2000। এরশাদ আলীর দেখানো পথ উৎসাহী করছে অন্যদেরও, আর তাতে লাভের পাশাপাশি বাড়ছে এলাকার সৌন্দর্য। কৃষকদের বিনামূল্য প্রশিক্ষণ ও বীজ কিনতে সহায়তা দিয়েছে কৃষি বিভাগ। যে কৃষকরা আমাদের ফুল চাষ করেছে তাদের প্রত্যেকেই ফুল চাষের উপরে প্রশিক্ষণ পেয়েছে। এমনকি এদের মধ্যে 75 জনকে আমরা ইন্ডিয়া থেকে ফুল বিশেষজ্ঞ নিয়ে এসেও একটা ওয়ার্কশপ করিয়েছি। চুয়াডাঙ্গায় ফুলটির চাষ শুরু হয় প্রায় 2 দশক আগে। শুরুর দিকে তেমন লাভ না হলেও এখন পাল্টেছে পরিস্থিতি। প্রতি বছরই বাড়ছে চাষ।
দেখা যায় বছর শেষে আমার এটি 50,000, 70,000 এরকম লাভ হয়। গন্ধা পাওয়া ফুলে যথেষ্ট লাভজনক ব্যবসা, এতে কোনো লসের অংশ নাই। এবার জেলায় রজনীগন্ধার চাষ হয়েছে 39 হেক্টর জমিতে। আগে এত ফুল বিক্রি হতো না, কিন্তু ইদানিং বিভিন্ন ফুলের দোকান ডেভেলপ হওয়ার পরে এটার কদর বেড়ে গেছে এবং এখানকার জনসাধারণ এটা ক্রয় করে বিভিন্ন অনুষ্ঠান ব্যবহার করছে। চাষিরা জানান, অন্য ফসলের তুলনায় ফুল চাষের আবেদন একটু অন্যরকম। এতে জড়িয়ে তৃপ্তির ব্যাপার। বাগানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। একবার যারা চাষ করেছে তারা তা ছাড়তে পারে না আর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যা নিচ্ছি আরেকটি বিরতি, এরপর আরো যা থাকছে। গাজায় ইসরায়েলের হামলা আরও জোরদার। হামাসের পক্ষ থেকে 24 ঘন্টার অস্ত্রবিরতির আহ্বান পিএলওর। নিজ এলাকায় ঈদ করছেন জাতীয় দলের ক্রিকেটাররা, আপ্লুত বন্ধু আর এলাকাবাসী। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। হামাসের পক্ষ থেকে 24 ঘন্টার অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে পিএলও। হামাস এবং ইসলামিক জিহাদ সহ বিভিন্ন সংগঠন এই আহ্বানের সাথে একমত বলে পিএলওর পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সাথে অস্ত্রবিরতি আরও 2 দিন বাড়ানোর বিষয়ে আগ্রহ তাদের। এর আগে সামরিক হামলা দীর্ঘায়িত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার হামলায় নিহত হয়েছে 60 ফিলিস্তিনি। হামাসের তৈরি করা সুড়ঙ্গ ধ্বংস করে নিজেদের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ইসরায়েল এই হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 1100-এরও বেশি ফিলিস্তিনি। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের চাচাতো ভাই হাসমত কারজাই। মঙ্গলবার নিজ বাড়িতে বোমা হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসা এক ব্যক্তি তার পাগড়িতে বোমা লুকিয়ে এনেছিল। এরপর ঈদের কোলাকুলি করার সময় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। প্রেসিডেন্ট প্রার্থী আশরাফ ঘানি নির্বাচনী প্রচারণার ম্যানেজার হাসমত কারজাই কান্দাহারের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। শান্তি ও সৌহার্দ্য কামনা করে একই কাতারে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজের মধ্যে দিয়ে চীন, ভারত ও পাকিস্তানে শুরু হয় ঈদুল ফিতর উদযাপন। নামাজের পর কোলাকুলি করে মুসল্লিরা শুভেচ্ছা বিনিময় করেন। চীনের বেইজিংয়ে শহরের সবচেয়ে বড় মসজিদে ঈদের জামাতে অংশ নেয় হাজারো মুসলিম অধ্যুষিত গানসু প্রদেশেও পালিত হয় ঈদুল ফিতর। আজকে আমি আমার সন্তানসহ ঈদের নামাজ পড়তে এসেছি। সারা দেশ থেকে অসংখ্য মুসলিম প্রতি বছর এখানে জামাতে অংশ নেয়। চারিদিকে উৎসবের আমেজ যেন উপচে পড়ছে। ঈদের দিন আমরা আত্মীয় স্বজন সহ বড় খাবারের আয়োজন করি। বন্ধুদেরও সেখানে নিমন্ত্রণ জানিয়ে থাকি। নাজুক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও ঈদ উদযাপনে কমতি নেই পাকিস্তানিদের। সকালে অনেকেই ঈদগাহে ঈদের নামাজ পড়েছে। এজন্য নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নামাজ শেষে গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ঈদুল ফিতর পৃথিবীর সব প্রান্তের মুসলিমদের শান্তি ও সৌহার্দ্যের ডাক দেয়। আজ এই দিনে আমাদের ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়ানো উচিত। শুধু পাকিস্তানে নয়, ঈদ হোক সব দেশে খুশির ও আনন্দের দিন। ভারতেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদের বড় জামাত হয়েছে কাশ্মীরের শ্রীনগরে। ঘরে ঘরে রান্না করা হয়েছে বিশেষ খাবার ও বর্ণিল সাজে সেজেছে ইসলাম ধর্মানুসারীরা। ইমরান ফিরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে এখন নিজ নিজ পরিবারের সঙ্গে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বগুড়ায় জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম আর কুষ্টিয়ায় ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয় ঈদ উদযাপন করছেন। আত্মীয় স্বজনদের পাশাপাশি প্রতিবেশী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
জাতীয় দলের ব্যস্ততম সূচির কারণে দেশ ও দেশের বাইরে থাকতে হয় ক্রিকেটারদের। এই কারণে নিজ জেলায় ঈদ আনন্দ উদযাপন করা হয় না জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। 5 বছর পর কুষ্টিয়ার নিজ গ্রামের বাড়িতে বাবা মায়ের সাথে ঈদ করছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার এনামুল হক বিজয়। কুষ্টিয়ার হাউজিং ঈদগাহ মাঠে গিয়ে নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। সবাই ঈদের খুব ভালো একটা ঈদ আপনারা পালন করবেন। অবশ্যই আমরা ফ্যামিলির সাথে খুব পালন করছি, আপনারা একটা ভালো ঈদ পালন করবেন এবং আসলে এরকম সময় পাওয়া যায় না বাবা মার সাথে সবসময় ঈদ করায়। আপনারা সেই অপরচুনিটি মিস করবেন না, যে সবার সাথে আছেন ও সবার সাথেই থাকবেন। পরিবার আত্মীয় স্বজনদের পাশাপাশি বন্ধুদের সাথে ঈদ করতে পেরে আনন্দিত বিজয়। 5টা ঈদ বাইরে করেছি, দেশের বাইরে। তো এটা বলতে পারেন অনেকদিন পরে বাবা মার সাথে একটা ঈদ করা আসলে অনেক ভালো লাগার মতোই তো একটা ঘটনা। কুষ্টিয়া যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছি ওইখানে আর কি সবার সাথে নতুন করে আবার দেখা সাক্ষাৎ হয়েছে, সবার সাথে সবার বাসায় টুকটাক গিয়েছি, আগে সবার ছোটবেলার সব ফ্রেন্ড দেখা হয়েছে, সব মিলিয়ে দারুণ সময় কেটেছে। এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ঈদ করতে যান বগুড়ার মাটিডালির নিজ গ্রামের বাড়িতে। মাটিডালি ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন মুশফিক। এরপর সবার সাথে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল এবং বালিয়াডাঙ্গি উপজেলায় ইতিহাসের সাক্ষী হয়ে এখনও বেঁচে আছেন 18 শতকে জন্ম নেওয়া 2 জন মানুষ। এদের মধ্যে রানী শঙ্কৈলের নজর মোহাম্মদের জন্ম 1895 সালে, বালিয়াডাঙ্গির কেশরন বেওয়ার 1898 সালে। কেশরন চলার শক্তি হারালেও নজর মোহাম্মদ বেশ শক্ত সামর্থ্য, তার শরীরে নেই তেমন কোনো সমস্যা। 2 শতবর্ষী মানুষের খবর জানিয়ে শেষ করব আজকের সংবাদ সন্ধ্যা। 20 শতকের প্রথম দিককার কথা এখনও মনে করতে পারেন রানীশঙ্কল করোনাইট গ্রামের নজর মোহাম্মদ। সেই দিনগুলোর কথা শুনতে প্রায়ই মানুষ যায় তার কাছে। উনিশশো 1 সালে বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন নজর মোহাম্মদ। তখনকার দিনে পড়ালেখা কত কঠিন ছিল সেটা এখনো বলেন তিনি। কলম কিসের ছিল? কলম ছিল। এখনো দৃষ্টিশক্তি বেশ প্রখর, বই পড়া তার নেশা, তবে শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে অনেক। নজর মোহাম্মদ বিয়ে করেছেন 5টি, ছেলে 3 জন। ষষ্ঠ প্রজন্ম দেখছেন তিনি, তার নাতি নাতনিরও নাতি হয়েছে। বালিয়াডাঙ্গির কেশিরন বেওয়া নজর মোহাম্মদের চেয়ে 3 বছরের ছোট। বয়সের ভারে চলাফেরা করতে পারেন না, হারিয়েছেন কথা বলার শক্তিও। তার বড় মেয়ে সালেহা বেগমের ছেলে মেয়েরাও এখন বৃদ্ধ প্রায়। চোখে দেখতে পারে, চিনতে পারে, আগের গলাও শব্দও বুঝতে পারে যেটা অমুক। পরিমিত খাবার এবং নিয়মানুবর্তিতা এই 2 জনকে দীর্ঘায়ু করতে সহায়তা করেছে বলে মনে করেন রানীশঙ্কল হাসপাতালের চিকিৎসক আব্দুস সামাদ চৌধুরী। এক সেল থেকে আরেক সেল যে তৈরি হয়, এই যে সময়টা, এটা একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়টা যদি কোনো কারণে বাড়ানো যেতে পারে, যদি আমরা বাড়াতে পারি, তাহলে দেখা যাবে যে সেই লোকটার আয়ু বেড়ে যাবে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। বিদায় নিচ্ছি, আবারও ঈদ শুভেচ্ছা সবাইকে।